হালুয়াধারীর মাঝখানে লুকিয়ে থাকে এমন কিছু গল্প যা শোনার পর ঘুম আসবে না সহজে। একদিনের নয়, মনে গেঁথে থাকবে অনেক দিন। তুমি প্রস্তুত তো? কারণ এবার শুরু হচ্ছে ওয়ান ডে সাসপেন্স। ভিডিওটির নিচে কমেন্টটিকে পাশে সরালেই হাইপ অপশন পাবেন, ওটা হাইপ করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। গ্রাম বাংলার ডাকাতের গল্প, দুর্ধর্ষ মেধো ডাকাতের গল্প, শুধুমাত্র ওয়ান ডে সাসপেন্স ইউটিউব চ্যানেলে। প্রতিশোধের অগ্নিস্ফুলিঙ্গ। ব্রিটিশ বাহিনীর হাতে বন্দী হওয়ার পর সবাই ভেবেছিল মেধো ডাকাতের গল্প সেখানেই শেষ। কিন্তু ও যে মেধো, সে কি এত সহজে হার মানে? কারাগারে বন্দী অবস্থাতেও সে শত্রুদের গতিবিধি লক্ষ্য করছিল। তার সঙ্গে কয়েকজন বিশ্বস্ত সহযোগীও ধরা পড়েছিল, যারা তার সংকেতের অপেক্ষায় ছিল। এক রাতে যখন পাহারাদারদের নজর একটু ঢিলা হলো, তখনই মেধো তার কৌশল কাজে লাগাল। কয়েকদিন ধরেই সে কারাগারের খাবার মুখে নিচ্ছিল না, ফলে সবাই ভাবছিল সে অসুস্থ হয়ে পড়েছে। এক রাতে সে একদম নিস্তেজ হয়ে গেল। নড়াচড়া নেই, নিঃশ্বাসের চিহ্নও নেই। ইংরেজ সৈন্যরা ভাবল বোধহয় মেধো ডাকাত মারা গেছে। তাকে কারাগার থেকে বের করে শ্মশানে নিয়ে যাওয়া হলো দাহ করার জন্য। কিন্তু তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। শ্মশানের কাছে পৌঁছানো মাত্রই চারদিক থেকে ছায়ের মতো উঠে এলো মেধোর দল। ব্রিটিশদের জন্য ওত পেতেছিল তারা। আচমকা ঝাঁপিয়ে পড়ে সৈন্যদের অস্ত্র কেড়ে নিল। কিছু বুঝে ওঠার আগেই মেধো উঠে দাঁড়ালো। তার চোখ জল জল করছে। তোরা ভাবলি আমি মরেছি? মেধো ডাকাত মরলেও তার আত্মা প্রতিশোধ নেবে। এতদিনের জমে থাকা ক্ষোভ মেটাতে শুরু হলো তীব্র যুদ্ধ। কয়েক মিনিটের মধ্যেই ব্রিটিশ বাহিনী পরাস্ত হলো, বন্দীদের মুক্ত করা হলো, আর মেধো ডাকাত ফিরে গেল তার রাজ্যে, সুন্দরবনের গভীর অরণ্যে। কিন্তু এবার সে শুধু ডাকাত নয়, সে হয়ে উঠল প্রতিশোধের প্রতীক। মেধো জানত ব্রিটিশরা এত সহজে হার মানবে না। ওরা নিশ্চয়ই আবার দল গুছিয়ে আক্রমণ করবে। কিন্তু এবার মেধো তৈরি। সে শুধু প্রতিশোধই নেবে না, তার নামে যারা গরিবদের কষ্ট দিয়েছে তাদের একে একে উচিত শিক্ষা দেবে। এদিকে হরিহর দাসের পাঁচিল ঘেরা বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ গোপন সংবাদ এসছে মেধো ডাকাত ফিরে এসেছে। হরিহর দাসের কুঠিবাড়ির ভিতরে যেন আতঙ্কের ছায়া নেমে এসেছে। দাসবাবু নিজে বন্দুক হাতে নিয়ে বসে আছেন, কারণ তার কাছে খবর এসেছে মেধো ডাকাত বেঁচে আছে। গতবার সে এরকম ফাঁকি দিয়ে পালিয়েছে। এবার যদি ফিরে আসে? ঘুম আসছে না দাসবাবু। প্রতি রাতে কুঠির বাইরে পাহারায় থাকা লোকগুলো যেন আরো সতর্ক। কিন্তু তবুও বুক কাঁপছে সবার। কিন্তু মেধো ডাকাত কি সোজাসুজি এসে প্রতিশোধ দেবে? না, সে আরো বড় পরিকল্পনা করে রেখেছে। মেধোর দলে অনেক বিশ্বস্ত লোক ছিল, যারা সাধারণ মানুষের মতো সেজে শত্রুদের ভিতরে ঢুকে যেতে পারত। এবারও তাই হল। একজন নাপিত, একজন মাছওয়ালা, আর একজন বৈষ্ণব সন্ন্যাসী, তিনজনকে পাঠানো হলো কুঠির আশেপাশে ঘোরাঘুরি করতে। নাপিত খবর নিয়ে এলো হরিহর দাস রাতে পিছনের দরজা দিয়ে গোপনে ব্রিটিশদের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছে। মাছওয়ালা জানালো কুঠির গোপন ভাড়ারে নতুন বন্দুক আর কার্তুজ এনে রাখা হয়েছে। আর বৈষ্ণব সন্ন্যাসী যা জানালো
সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কুঠির নিচে সুড়ঙ্গ আছে, যেটা দিয়ে দাসবাবু বিপদের সময় পালাবে। মেধো ডাকাত এবার বুঝে গেল শত্রুকে ফাঁদে ফেলতে হলে এই পালানোর পথটাই বন্ধ করতে হবে। সেই রাতেই মেঘ করে এলো, হাওয়া বইতে শুরু করলো। কুঠির আশেপাশে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। পাহারাদারদের চোখ বুঝতে না বুঝতেই অন্ধকারের মধ্যে ছায়ার মতো এগিয়ে এলো মেধো ডাকাত আর তার দলবল। এক মুহূর্তেই নিঃশব্দে পাহারাদারদের সরিয়ে দিল তারা। তারপর হরিহর দাস যখন তার পালানোর গোপন দরজা খুলতে গেল, দেখল সেই পথ আগেই বন্ধ করে রাখা হয়েছে। আর ঠিক তখনই পিছন থেকে মেধো ডাকাতের গম্ভীর গলা শোনা গেল, তোর সব রাস্তা বন্ধ হরিহর, এবার তোর পালানোর পালা। হরিহর দাসের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বোঝার আগে চারপাশ থেকে মশাল জ্বলে উঠল। মেধো ডাকাত আর তার দলবল অস্ত্র হাতে ঘিরে ধরেছে। দাসবাবু পিছু হটতে গিয়েও পারল না, কারণ তার পালানোর পথ আগেই বন্ধ হয়ে গেছে। মেধো ডাকাত এগিয়ে এলো, ঠান্ডা গলায় বলল, তোকে মনে আছে তো হরিহর, আমার মানুষগুলোর রক্ত এখনো শুকোয়নি। তুই গরিবদের সর্বস্ব কেড়ে নিয়ে ব্রিটিশদের জন্য নিজের থলি ভরিস, আজ তোর বিচার হবে। হরিহর দাস কেঁপে উঠল। সে জানে এবার তার শেষ, কিন্তু সে হাল ছাড়ার পাত্র নয়। হঠাৎই পাশের টেবিল থেকে বন্দুক তুলে নিল সে, কিন্তু গুলি ছোড়ার আগেই মেধোর লোকেরা ঝাঁপিয়ে পড়ল। হাত থেকে বন্দুক ছিটকে পড়ল। এক লাথিতে হরিহর দাস মাটিতে গড়াগড়ি খেল। মেধো ডাকাত তার লোকদের ইশারা করল। মুহূর্তের মধ্যে দাসবাবুর কুঠির বিভিন্ন কোণ থেকে আগুন জ্বলে উঠল। চারিদিকে লেলিহান শিখা। তোকে ছেড়ে দিলে আবার গরিবদের রক্ত চুষবি, তাই এই পাপের কুঠি আজ তোর শেষ আশ্রয়। হরিহর দাস চিৎকার করতে করতে আগুনের মাঝে পড়ে গেল। মেধো ডাকাতের দল বাইরে বেরিয়ে এলো। বাইরে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা তখন উল্লাসে ফেটে পড়ল। তাদের রক্তের প্রতিশোধ নেওয়া হয়েছে। মেধো ডাকাতের মুখে একটা শান্তির হাসি ফুটল। এখন চলো, আমাদের কাজ শেষ হয়নি, আরো অনেকের মুক্তি দিতে হবে। এরপর মেধো ডাকাতের নাম ছড়িয়ে পড়ল আরো জোর কদমে। গরিবদের ত্রাণকর্তা, শোষকদের আতঙ্ক হয়ে সে নতুন অভিযানের জন্য বেরিয়ে পড়ল। চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে ইউটিউবের পর্দায় নজর রাখুন। মেধো ডাকাত ধন লুটের মহাপূর্ণ অভিযান। পলাশী যুদ্ধের পর বাংলার কৃষক আর সাধারণ মানুষদের অবস্থা আরো শোচনীয় হয়ে উঠেছে। লোভী মহাজন, অত্যাচারী জমিদার আর ব্রিটিশদের দালালরা গরিব মানুষের রক্ত চুষে নিচ্ছে। এই সময় এক ভয়ঙ্কর ডাকাত নেতা মেধো ডাকাতের নাম ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। ধনীর ধন লুট করা আর গরিবের জন্য ধন বিলনই যেন তার নীতি। এক রাতে গঙ্গার চরে বসে মেধো ডাকাত, তার ডান হাত খগেন আর কয়েকজন বিশ্বস্ত সঙ্গী পরিকল্পনা করছিল। খগেন বলল, সরকার, খবর এসেছে বনগ্রামের মহাজন হরিহর দাসের গুপ্ত ধনভাণ্ডার আছে তার বাড়ির নিচে। বলছে সেখানে ব্রিটিশদের সোনার উপর লুকিয়ে রাখা হয়েছে। মেধো ঠোঁটে হাসি টেনে বলল, এসব হারামিরা সব সম্পদ শোষণ করে নিজেদের গুপ্তধনে পড়ে রেখেছে। এবার সেই ধন গরিবদের কাছেই ফিরবে। গভীর রাতে শুরু হলো তাদের অভিযান। হরিহর দাসের বাড়িটা ছিল বিশাল, সুরক্ষিত, প্রাচীর দিয়ে ঘেরা,
চারদিকে সশস্ত্র রক্ষীরা টহল দিচ্ছে, কিন্তু মেধো ডাকাত চুপিসারে তার দল নিয়ে প্রবেশ করল গুপ্ত পথ ধরে। ছায়ার মতো নীরবে চলতে চলতে তারা মূল ভবনের কাছে পৌঁছে গেল। সরকার, নিচের মাটির ঘরেই সে গুপ্তধন, খগেন বলল। হামলা শুরু করো। মেধো ডাকাতের ইশারাতেই তার দল ঝাঁপিয়ে পড়ল। তলোয়ারের ঝলকানি, বন্দুকের গর্জন, তীব্র চিৎকার। কয়েক মুহূর্তের মধ্যেই হরিহর দাসের সমস্ত রক্ষী কুপোকা। হরিহর দাস আতঙ্কে কাঁপতে কাঁপতে বলে উঠল, হে বাবা, মেধো ডাকাত, আমাকে বেরো না। আমাকে মেরো না? আর গরিব কৃষকদের ছেলে মেয়েকে তুই অভুক্ত রাখলি কেন? কত মানুষের সর্বনাশ করেছিস। তোর গুপ্তধন এবার দরিদ্রদের হবে। ট্রাঙ্কের পর ট্রাঙ্ক ভর্তি সোনা রূপা মুক্ত দামি অলংকার উদ্ধার হল। মেধো ডাকাত হাসল, তার চোখে ঝলকে উঠল প্রতিশোধের আগুন। ভোরের আলো ফোটার আগে মেধো ডাকাত ধন ভাণ্ডার নিয়ে চলে গেল গঙ্গার পাড়ে। পরদিন যখন গ্রামে খবর ছড়িয়ে পড়ল, তখন সবাই অবাক হয়ে দেখল এক দরিদ্র বাবার মেয়ের বিয়ের জন্য মোহর পাওয়া গেল। এক গরিব কৃষক, যে তার ছেলের চিকিৎসার টাকা পাচ্ছিল না, সে পেল রূপোর মুদ্রা। জমিদারের দেনার দায়ে জব্দ হওয়া কয়েকজন চাষির সব ঋণ মিটিয়ে দেওয়া হল। গ্রামবাসীদের চোখে জল। মেধো ডাকাতের নামে জয়ধ্বনি উঠল, কিন্তু ব্রিটিশ বাহিনী আর মহাজনের গুন্ডারা তাকে ধরতে মরিয়া হয়ে উঠল। মেধো ডাকাত জানত প্রতিশোধ আসবে। এক রাতে ব্রিটিশ বাহিনী আর মহাজনের গুন্ডারা তার আস্তানায় চড়াও হল। পালানোর পথ নেই, মেধো, আত্মসমর্পণ করো, ব্রিটিশ ক্যাপ্টেন চিৎকার করে উঠল। কিন্তু মেধো ডাকাত হেসে বলল, আমি আত্মসমর্পণ করব? আমি মরে গেলেও বাংলার দরিদ্র মানুষদের রক্ষা করব। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল। বন্দুকের গুলি, তলোয়ারের সংঘর্ষ, মশালের আলোয় রক্তে লাল হয়ে উঠল অরণ্য। শেষ পর্যন্ত ব্রিটিশরা যখন ধরতে পারল না, তখন গুলি চালিয়ে দিল। এক মুহূর্তে ঘন কালো ধোঁয়া আর আগুনের মধ্যে মেধো ডাকাত অদৃশ্য হয়ে গেল। আজও লোকেরা বলে মেধো ডাকাত মরেনি, সে হয়ে গেছে কিংবদন্তি। গরিবের কান্না যখনই আকাশ ফাটায়, তখনই রাতের আধারে তার ছায়া দেখা যায় গঙ্গার চরে। কেউ বলে সে আজও কোথাও লুকিয়ে আছে, আবার কেউ বলে সে মৃত্যুর পরও আতঙ্ক হয়ে ঘুরে বেড়ায়। গ্রাম বাংলার ডাকাতের গল্প, মেধো ডাকাতের প্রতিশোধ। পূর্ব ভারতের সীমান্ত ঘেঁষা এক ছোট গ্রাম, নাম শ্যামপুর। চারিদিকে বন জঙ্গল, মাঝখানে বাঁক নিয়ে চলেছে এক সরু নদী। সেখানেই ছিল মেধো ডাকাতের আশ্রয়। আগের অভিযানের পর সে অন্তরালে চলে গিয়েছিল, কিন্তু গ্রাম ভুলতে পারেনি। শ্যামপুরে এবার দাপট দেখাচ্ছে হরিদাস, আগের গল্পের সেই ধনী ভূমিপতি। এবার সে হাত মিলিয়েছে ম্যাকেঞ্জি সাহেব নামে এক ইংরেজ ব্যবসায়ীর সঙ্গে। তাদের পরিকল্পনা গ্রামের চাষের জমি দখল করে সেখানে চা বাগান বানানো। কিন্তু এ শুধু বাইরের মুখোশ, প্রকৃত উদ্দেশ্য মাটির নিচে লুকিয়ে থাকা সোনার খনি। মেধো ডাকাত তখন গা ঢাকা দিয়ে এক পাহাড়ি অঞ্চল। তার অনুগত লোক মংলু হঠাৎ একদিন এসে খবর দেয়, দাদা, এই শ্যামপুর আর আগের মতো নেই, জমি কেড়ে নিচ্ছে। হরিহরের লোকজন একটা ছেলেকে উঠিয়ে নিয়ে গেছে।
মেধো চোখ বন্ধ করে থাকে এক মুহূর্ত, তারপর ধীরে বলে, গায়ের মানুষ বিপদে আমি কি করে বসে থাকি? সে আবার রওনা দেয়। রাত্রে জঙ্গলের অন্ধকারে ঢুকে এক ঘোরসওয়ার। গায়ের পিছনের বাঁশবন দিয়ে এসে ঢুকে পড়ে শ্যামপুরে। পুরনো সহচরদের খবর পাঠানো হয়। আবার জড়ো হয় সেই পুরনো দল, ঝিলিক, করিম, বীরু আর মংলু। সবার মুখে একই কথা, এই গায়ের ধুলিতেই তো আমরা বড় হয়েছি, এবার যদি কিছু না করি তবে কে করবে? ছেলেটিকে বন্দি করে রাখা হয়েছে পাহাড় ঘেরা এক কুটিতে, সশস্ত্র প্রহরা। মেধো নিজের বুদ্ধি দিয়ে রাতের অন্ধকারে এক এক করে পাহারাদারদের ঘুম পাড়িয়ে দেয়। ছেলেকে যখন উদ্ধার করে নিয়ে আসে তখন মা এসে পড়ে তার পায়ে। তুই তো ডাকাত না রে, তুই তো দেবতা। মেধো জানে এবার সময় হয়েছে শেষ আঘাতের। হরিহরের বড় কোঠা আর ম্যাকেঞ্জির ক্যাম্পে সে একযোগে হামলার পরিকল্পনা করে। ঘোড়ার টকবক শব্দে ছুটে আসে তার দলবল। আকাশ জোড়া বাজ পড়ে আর মেধো ঝাঁপিয়ে পড়ে শত্রুর আস্তানায়। বোমার শব্দ, তলোয়ারের ঝনঝনানি, তুমুল লড়াই। অবশেষে হরিহর ধরা পড়ে। ম্যাকেঞ্জি পালাতে গিয়ে পরে ধ্বংস হওয়া কাঠের সেতুর নিচে। খলনায়কের পতন ঘটে। গায়ের মানুষ ভোরবেলা দেখে ধোঁয়া আর ধ্বংসস্তূপ, কিন্তু ডাকাত নয়, তারা মেধোকে আজ দেখছে এক মুক্তিদাতা হিসেবে। সে এসে বলে, আমি থাকি না, কিন্তু যখনই তোমরা অন্যায় পড়বে আমি ফিরে আসব। আর একটা ঘোড়ার টকবক শব্দ ছুটে চলে যায় নদীর ধারে। কুয়াশার আড়ালে হারিয়ে যায় এক বীরের ছায়া। জঙ্গলের রক্তচিহ্ন। বাংলার ইতিহাস শুধু রাজা, জমিদার আর ব্রিটিশ শাসকদের নয়, বরং তাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো একদল দুর্ধর্ষ মানুষেরও। যখন গরিব কৃষকের মুখে অন্ন ছিল না, যখন জমিদারের অত্যাচারে গ্রামবাসীরা নিঃস্ব হতো, তখনই জন্ম নিত এমন কিছু মানুষ যারা আইনের চোখে ডাকাত, কিন্তু সাধারণ মানুষের কাছে নায়ক। এই গল্প সেরকমই এক কিংবদন্তির, যার নাম ছিল মেধো ডাকাত। নদীয়ার গভীর জঙ্গলে তার রাজত্ব, জমিদার আর মহাজনদের জন্য আতঙ্কের নাম, আর গরিব মানুষের জন্য এক আশার আলো। কিন্তু তার কাহিনী কি কেবলই ডাকাতির, নাকি তার অস্তিত্বের পিছনে লুকিয়ে আছে প্রতিশোধ, ন্যায় আর বেঁচে থাকার লড়াই? এই গল্প সেই মেধো ডাকাতের, যার বাঁশির সুর শুনলেই বোঝা যেত অন্যায়ের বিচার হতে চলেছে। নদীয়ার দুর্গম বনাঞ্চল, রাতের অন্ধকারে যখন চারপাশ নিস্তব্ধ, তখন জঙ্গলের মাঝে বাজে এক অদ্ভুত বাঁশির সুর। যে এই সুর শুনেছে সে জানে মেধো ডাকাত এসেছে। কিন্তু এই মেধো ছিল অন্য ডাকাতদের মতো নয়। সাধারণ মানুষ তাকে ভয় পেত না, বরং আশ্রয় চাইত। কারণ সে কখনো গরিবের ক্ষতি করত না, বরং অত্যাচারী জমিদার, সুদখোর মহাজন আর দুর্নীতিবাদ কর্মচারীদের সম্পদ লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দিত। তার নাম ছিল একদিকে আতঙ্ক আর অন্যদিকে এক রহস্যময় রক্ষাকর্তা।
গোপালনগর অঞ্চলের সবচেয়ে ক্ষমতাশালী জমিদার ছিল বসন্ত রায়। তার হাত ছিল নীলকর সাহেবদের হাতের পুতুলের মতো শক্তিশালী। কৃষকদের মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাতে হতো, কিন্তু তার পাওনাদারের দল এসে সেসব কেড়ে নিয়ে যেত। ঋণ খেলাপির নামে অনেককেই রাতের অন্ধকারে নিখোঁজ করে দেওয়া হতো কেবল বসন্ত রায়ের আদেশে। গ্রামের দরিদ্র বিধবা কমলা দেবীর স্বামী ছিল একজন দরিদ্র কৃষক। বছর দুয়েক আগে মহাজনের ঋণের দায়ে সে আত্মহত্যা করেছিল। বসন্ত রায় তখন তার ঘর বাড়ি কেড়ে নিতে চাইলে সে বাধ্য হয়ে মেধো ডাকাতের কাছে সাহায্য চাইতে চায়। মেধো ডাকাত খবর পেয়ে রাগে আগুন হয়ে যায়। সে তার দল বল নিয়ে পরিকল্পনা করতে লাগল। মেধো ডাকাত জানত জমিদারের কোঠায় ঢোকা সহজ নয়। তার প্রাসাদোপম বাড়ির চারপাশে উঁচু পাঁচিল, পাহারায় বিশাল বিশাল গোয়েন্দা কুকুর আর বন্দুকধারী পাহারাদারদের দল। কিন্তু মেধো ছিল বুদ্ধিমান। সে ঠিক করল শক্তির চেয়ে কৌশল কাজে লাগাবে। তার দলের একজন রতন ছিল জমিদারের রান্নার লোকের পরিচিত। তার মাধ্যমে জানা গেল পূর্ণিমার রাতে জমিদারের জন্মদিনের অনুষ্ঠানে জমিদার বাড়ির দরজা খোলা থাকবে। বিশাল আয়োজন হবে, বাইরের মানুষজনও আসবে। মেধো সেই সুযোগটাই কাজে লাগানোর পরিকল্পনা করল। সেই রাতে জমিদার বাড়িতে জাঁকজমকের অন্ত ছিল না। বসন্ত রায় তার দাদন ব্যবসার বন্ধুদের নিয়ে মহাপ্রসাদ খাওয়ায় ব্যস্ত। বাইরে নর্তকীরা নাচছিল, দাসদাসীরা ব্যস্ত ছিল অতিথিদের সেবা করতে। ঠিক তখনই মেঘের আড়াল থেকে চাঁদের আলো উজ্জ্বল হয়ে উঠল। আর দূর থেকে বাঁশির এক করুণ সুর ভেসে এলো। পাহারাদারেরা কেউ কেউ সতর্ক হয়ে উঠল, কিন্তু তারা ভাবল হয়তো পথ চলতি কোনো গরিব বাঁশিওয়ালা বাজাচ্ছে। কিন্তু তারা বুঝতে পারেনি ছায়ার আড়ালে মেধো আর তার দল ঢুকে পড়েছে। জমিদারের ঘরে হানা দেওয়ার আগে মেধো তার লোকদের বলল, একটা গরিবের ঘরেও হাত পড়বে না, কেবল অন্যায় টাকা, অন্যায় ধন আমাদের চাই। তারপর শুরু হলো অভিযান। পাহারাদারদের কেউ ঘুমের ওষুধ খেয়ে অচেতন, কেউ দড়ি দিয়ে বাঁধা। জমিদারের কোঠায় ঢুকে সে বসন্ত রায়ের গলা টিপে ধরে বলল, তোর ভাড়ার ঘরের তালা খোল, যেখানে সব লুটের ধন রেখেছিস সব বের করে দে। জমিদার কাঁপতে কাঁপতে ভাড়ার ঘরের দরজা খুলল। বিশাল সিন্ধুক, ভেতরে সোনার মোহর, রূপার অলংকার আর নগদ টাকা। মেধো সেগুলো বস্তায় ভরতে লাগলো। কিন্তু হঠাৎই একটা ঘটনা ঘটে গেল। জমিদারের সবচেয়ে বিশ্বস্ত দারোগা গদাধর সিং বুঝতে পেরে বন্দুক হাতে ছুটে এলো। সে মেধোর দিকে গুলি চালালো, কিন্তু মেধো ছিল চতুর। সে চট করে পাশ কাটিয়ে বন্দুকটা ছিনিয়ে নিল আর গদাধর সিংকে একটা ঘুষিতে মাটিতে ফেলে দিল। তারপর বসন্ত রায়ের দিকে তাকিয়ে বলল, আজকে তোকে বাঁচিয়ে রাখলাম, কিন্তু যদি আবার কোনো গরিবের চোখের জল ফেলার চেষ্টা করেছিস তাহলে তোর জমিদারি শেষ হবে। তারপর সে বেরিয়ে এলো। লুটের ধন গরিবদের মধ্যে বিলিয়ে দিল। মেধোর সুনাম ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। গ্রামের মানুষ তাকে নায়ক হিসেবে দেখত, কিন্তু ব্রিটিশ পুলিশ আর জমিদারের দলবল হাত গুটিয়ে বসেছিল না। কয়েক মাস পর এক বিশ্বাসঘাতকের সাহায্যে পুলিশ মেধোকে ধরে ফেলল। তার বিচার ফাঁসি। মেধো হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠল। শেষ কথায় শুধু বলল, আমি বললেও অন্যায়ের বিরুদ্ধে কেউ না কেউ রুখে দাঁড়াবে। সেই রাতে প্রবল ঝড় উঠল, বিদ্যুৎ চমকালো। আর কাহিনী বলে ফাঁসির দড়ির সঙ্গেই মেধোর শরীর মিলিয়ে গেল, যেন সে প্রকৃতির অংশ হয়ে গেল। গ্রামের বৃদ্ধরা এখনো বলে, কোনো পূর্ণিমার রাতে যদি জঙ্গলের ভেতর বাঁশির সুর শোনা যায় তাহলে বুঝতে হবে মেধো ডাকাতের আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে অন্যায়ের শাস্তি দিতে।
মৃত্যুর বড় আতঙ্ক। কিংবদন্তি শেষ নাকি নতুন শুরু? নদিয়ার সেই কালো রাত, আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু আলো যেন কমে এসেছে। বিশাল বটগাছের নিচে বাঁধা এক মানুষ, তার শরীরে গভীর ক্ষত, তবু চোখে দুঃসাহসের আগুন। লোকটা আর কেউ নয়, মেধো ডাকাত। জমিদার বসন্ত রায় আর ইংরেজ পুলিশ তাকে ফাঁসিতে ঝোলানোর আয়োজন করেছে। গ্রামের মানুষ দূর থেকে তাকিয়ে আছে, কেউ কেউ শঙ্কিত, কেউ বা বিমর্ষ। মেধো ডাকাতের মৃত্যু যেন এক যুগের অবসান। কিন্তু সে যখন শেষবারের মতো হাসল, তার চোখে ভয়ঙ্কর এক প্রতিজ্ঞা ফুটে উঠল। সে কি কিছু বলে গেল, নাকি তার দৃষ্টিতেই লুকিয়েছিল এক অভিশাপ? সেদিনই এক প্রবল ঝড় উঠল। প্রকৃতি যেন বুঝিয়ে দিল, কিছু শেষ হলে নতুন কিছু শুরু হয়। মেধো ডাকাতের মৃত্যুর পর বসন্ত রায়ের রাজত্ব আরো শক্ত হল। জমিদারের বাড়ির আঙিনায় প্রতিদিন উৎসব বসে, সুরা আর নাচ গানের আসর জমে ওঠে। কিন্তু এক রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। সেদিন বসন্ত রায় তার কোঠায় একাই বসেছিল। রাত তখন গভীর। হঠাৎ বাঁশির শব্দ, মৃদু করুণ এক সুর। বসন্ত রায়ের রক্ত জল হয়ে গেল, কারণ সে জানে এই বাঁশি বাজাতো মেধো ডাকাত। প্রথমে সে ভাবল মদ খাওয়ার ফলে কল্পনা করছে, কিন্তু না, সেই বাঁশির সুর ধীরে ধীরে বাড়তে থাকলো, যেন চারদিক থেকে ঘিরে ধরছে তাকে। ভয়ে জমিদার চিৎকার দিয়ে দাস দাসীদের ডাকল, কিন্তু দরজা খুলতেই দেখল কেউ নেই। শুধু জানালার পর্দা ধীরে ধীরে নড়ছে, যেন কেউ সবে এখান থেকে চলে গেল। পরের দিন জমিদার তার বিশ্বস্ত সেনাপতি হরিনারায়ণকে ডেকে পাঠাল। কাজ শেষ হয়নি, মেধোর দলের যারা পালিয়ে গেছে তাদের খুঁজে বের করো। হরিনারায়ণ আদেশ শুনে চলে গেল, কিন্তু বিকেলে সে যখন ফিরল, তখন তার মুখ শুকনো। মহারাজ, মেধোর দলের বেশিরভাগ লোক কোথাও নেই। কয়েকজন গ্রামে আছে, কিন্তু তারা সাধারণ কৃষকের জীবন বেছে নিয়েছে। বসন্ত রায় ধমক দিয়ে উঠল, তাহলে কাল রাতের বাঁশির কে বাজালো? হরিনারায়ণ চুপ। ঠিক তখনই বাইরে হইচই শুরু হলো। এক দাসী দৌড়ে এসে চিৎকার করল, ঠাকুর, গোপাল সাঁওতাল নেই, গত রাতে সে পালিয়েছে, আর তার ঘরে রক্তমাখা একটা ছোড়া পাওয়া গেছে। বসন্ত রায় চোয়াল শক্ত হয়ে গেল। কিছু একটা হচ্ছে, যা সে বুঝতে পারছে না। সে রাতে বসন্ত রায় ঘুম এলো না। মনে হচ্ছিল কেউ যেন তাকে লক্ষ্য করছে। অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে সে দেখল দূরে জঙ্গলের কাছে একটা ছায়া নড়ছে। তারপর হঠাৎ একটা তীর ছুটে এসে বিছানার পাশে বিঁধল। বসন্ত রায় চিৎকার দিয়ে উঠল। দাস দাসীরা ছুটে এল, পাহারাদাররা তল্লাশি চালাল, কিন্তু কোথাও কেউ নেই। কে এই ছায়া মানব? মেধো ডাকাত কি ফিরে এসেছে? পরদিন সকালে বসন্ত রায় একটা গোপন বার্তা পেল। তুমি হয়তো ভাবছো আমি মরে গেছি, কিন্তু আমি যেখানে গেছি সেখান থেকে ফিরতে সময় লাগে না। তোমার বিচার শুরু হয়েছে বসন্ত রায়, এবার পালাও যদি পারো। বসন্ত রায় ভয় কাঁপতে লাগলো। এরপর জমিদার বাড়িতে একের পর এক দুর্ঘটনা ঘটতে লাগলো। জমিদারের প্রধান হিসেব রক্ষক এক রাতে উধাও হয়ে গেল। সিন্ধুকে তালা ভাঙা পাওয়া গেল, কিন্তু কোনো কিছু চুরি হয়নি।
জঙ্গলের রাতে আলো জ্বলতে দেখা গেল, ঠিক যেমন মেধো ডাকাত বেঁচে থাকতে হতো। বসন্ত রায় বুঝতে পারল তার শেষ সময় হয়ে এসেছে। এক রাতে সে পালানোর সিদ্ধান্ত নিল, কিন্তু পালানোর সময় তার সামনে উদয় হলো একটি পরিচিত মুখ, গোপাল সর্দার। তুই তুই তো পালিয়ে গিয়েছিলি। গোপাল হেসে বলল, পালাইনি, প্রতিশোধ নিতে গিয়েছিলাম। মেধো মারা গেছে, কিন্তু তার আদর্শ মরে যায়নি। এবার তোর পালা। বসন্ত রায় দৌড়তে চাইল, কিন্তু পিছনে আরো কয়েকজনের ছায়া দেখা গেল। মেধোর দল, তারা ফিরে এসেছে। পরদিন সকালে নদিয়ার বাজারে একটা খবর ছড়িয়ে পড়ল, বসন্ত রায় উধাও। তার জমিদারের বাড়ি আজ শুনশান, কেউ জানে না সে কোথায় গেল। কেউ বলে তাকে মেরে ফেলা হয়েছে, কেউ বলে সে নিজেই পাগল হয়ে গেছে। কিন্তু তার পরের দিন থেকেই প্রতিদিন রাতে একটাই জিনিস শোনা যায়, একটা বাঁশির মৃদু করুণ সুর। সত্যি কি মেধো ফিরেছিল? এই প্রশ্নের উত্তর কেউ জানে না। কিন্তু একটা জিনিস নিশ্চিত, অন্যায়ের বিচার হয়, আজ না হোক কাল।